প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। ক্লাস ইলেভেনের বিভিন্ন রকম প্র্যাকটিক্যাল নিয়ে আমি ভিডিও বানিয়েছি অলরেডি। তোমরা যারা এখনও সেই ভিডিওগুলি দেখো নাই অবশ্যই দেখবে। তো আজকে আমি ক্লাস ইলেভেনের আবহাওয়া মানচিত্রের একটি পার্ট নিয়ে আলোচনা করব। এর আগে আমি দুটো পার্ট অলরেডি আলোচনা করে ফেলেছি, যে আবহাওয়া মানচিত্র কাকে বলে এবং কী টাইপের তোমাদের পরীক্ষায় কোশ্চেন হবে, এবং বিভিন্ন রকম সিম্বলগুলো কিন্তু নিয়ে আমি ভিডিও অলরেডি আলোচনা করেছি। তো তারপরে আরেকটি ভিডিওতে আমি আবহাওয়া মানচিত্রের বায়ুর চাপ নিয়ে বায়ুর ঢাল কী করে অঙ্কন করতে হয় ভিডিওগুলো আমি করেছি। তো তোমরা যারা এখনও সেই ভিডিওগুলি দেখো নাই অবশ্যই দেখবে। তো ভিডিওর লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর নিচে দিয়ে দিব বা ভিডিওর সাথে দিয়ে দিব, তোমরা অবশ্যই সেগুলোকে ক্লিক করে দেখে নেবে একবার। ওগুলো না দেখলে কিন্তু তোমরা এটা পারবে না। তো আমি এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে তোমাদের পরীক্ষায় যে দুই টাইপের ম্যাপ দেয় সাধারণত, একটা হলো উইন্টার ম্যাপ অথবা সামার ম্যাপ, হয় উইন্টার নাহলে সামার। তো সামারটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, কেমন, আর উইন্টারটাও ইম্পর্টেন্ট, কিন্তু উইন্টারটা খুব কম দেয়। তো সামার বা গ্রীষ্মকালে যে ম্যাপটা তোমাকে দেবে হয় মে থেকে জুন মাসের দিকে হবে, উইন্টারটা হয় ফেব্রুয়ারি ডিসেম্বর এই সমস্ত মাসের দিকে হবে। তো আমি গ্রীষ্মকালের ম্যাপটা আমি ধরে ধরে করিয়েছি এর আগের ভিডিওতে। তো গ্রীষ্মকালের ম্যাপ থেকেই আজকে আমি মেঘাচ্ছন্নতার যে পার্টটি রয়েছে সেই মেঘাচ্ছন্নতা পার্টটা কিভাবে তোমরা ব্যাখ্যা করবে সেটা নিয়ে আলোচনা করব। তাই বলেছিলাম যে তোমাদের পরীক্ষায় হয় তিন রকম কোশ্চেন আসবে, হয় বায়ু গতি প্রকৃতি অথবা মেঘাচ্ছন্নতা বা বায়ুর চাপ সম্বন্ধে ব্যাখ্যা করতে বলবে। তো এর আগের বায়ুচাপ নিয়ে বিশদে আলোচনা করেছি। আজকে আমি মেঘাচ্ছন্নতা পরীক্ষায় যদি কোশ্চেন দেয় তোমরা কি করে করবে সেটাই নিয়ে আলোচনা করব। দেখো, মেঘাচ্ছন্নতা তোমাকে ব্যাখ্যা করার জন্য তোমাকে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই সিম্বলগুলো জানতে হবে। এই সিম্বলগুলো কি করে হয় আমি এই আগের ভিডিওতে করে দেখিয়েছিলাম। তো আজকে এই সিম্বলগুলো নিয়ে আমি খুব একটা আলোচনা করব না। এই সিম্বলগুলোকে দেখে তুমি কী করে মেঘাচ্ছন্নতা ব্যাখ্যা করবে সেটাই নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমাদের পরীক্ষা যেটা আসবে আমি কিন্তু সেটাই আলোচনা করছি, আর বাইরে কিন্তু কোনো কিছু করছি না। তোমাদের পরীক্ষা হয় এই টাইপের কোশ্চেন দেবে যে বায়ু প্রবাহ সম্বন্ধে ব্যাখ্যা করো, অথবা মেঘাচ্ছন্নতা সম্বন্ধে ব্যাখ্যা করো, অথবা বলতে পারে বায়ুর চাপ সম্বন্ধে ব্যাখ্যা করো বা বায়ুর চাপের ঢাল অঙ্কন করো। তো আজকে আমি মেঘাচ্ছন্নতা নিয়ে আলোচনা করব। যদি কোশ্চেনে আসে যে মেঘাচ্ছন্নতা ব্যাখ্যা করো, তাহলে তোমরা কি করে লিখবে। তো দেখো, মেঘাচ্ছন্নতা আলোচনা করতে হলে তোমাকে কিন্তু পরীক্ষায় একটা ম্যাপ এরকম দিয়ে দিবে। দেখো, ভারতের ম্যাপ একটা দিয়ে দেবে, আর সেই ম্যাপের মধ্যে বিভিন্ন রকম সিম্বল থাকবে। এটা শুধু ভারতের ম্যাপ না, ভারতের আবহাওয়া মানচিত্র। তো এরকম একটা আবহাওয়া মানচিত্রযুক্ত একটি ম্যাপ তোমাকে দিয়ে দেবে, আর সেটা দেখে কিন্তু তোমাকে সব কিছু আলোচনা করতে হবে। আচ্ছা, তো এরকম ভারতের ম্যাপ দেওয়ার পর আমি বলেছিলাম যে তোমাকে সবার ফার্স্ট যেটা করতে হবে সেটা হলো যে তোমাকে এই ম্যাপ থেকে নিয়ে আগে একটা ইন্ট্রোডাকশন বা পরিচিতি লিখতে হবে। তাহলে মেঘাচ্ছন্নতা পরীক্ষায় এসছে, তাহলে তার সবার ফার্স্ট তুমি কি করবে, একটা পরিচিতি পয়েন্ট করবে। পরিচিতিটা কিভাবে লিখবে দেখো, সবার ফার্স্ট পরিচিতি একটি পয়েন্ট করবে। আমি যেইভাবে স্টেপ ওয়াইজ দেখাচ্ছি সেইভাবে কিন্তু পরীক্ষা হলে লিখে দিয়ে আসবে। পরিচিতিতে কি লিখবে আমি বলে দিচ্ছি। দেখো, পরিচিতিতে শুধু যেটুকু লিখবে যে আমাকে যে ম্যাপটি দেওয়া হয়েছে সেটি হলো ভারতের দৈনন্দিন আবহাওয়ার মানচিত্র, আর এই আবহাওয়ার মানচিত্রটি হলো, এখানে দেখো মাস লেখা আছে, জুলাই মাসের মানচিত্র। সেই দেখে আমি বুঝতে পারছি এটাই হলো গ্রীষ্মকালের ম্যাপ। আচ্ছা, এই গ্রীষ্মকালের ম্যাপটি নেওয়া হয়েছে কি 1985 সালের জুলাই মাসে, 25শে জুলাই। আচ্ছা, কত টাইমে? 8:30 মিনিটে, সকাল 8:30 মিনিটে ম্যাপটি নেওয়া হয়েছিল, এবং এই ম্যাপটির হরাইজেন্টাল বা অনুভূমিক স্কেল হলো 1 সেন্টিমিটার ইজিক্যাল টু 200 কিলোমিটার। কেমন, এই স্কেলটা দেওয়া থাকে, দেখবে এখান থেকে এটা 1 সেন্টিমিটার আছে, 200 কিলোমিটার ব্যাখ্যা করছে। আচ্ছা, এটা হওয়ার পর তাহলে দেখো পরিচিতি পয়েন্ট আমার হয়ে গেল। এরপরে তুমি কি করবে, মেঘাচ্ছন্নতা একটা পয়েন্ট করবে। কেমন, তো এবার এই মেঘাচ্ছন্নতা পয়েন্ট করে তোমাকে জাস্ট দুটো লাইন এক্সট্রা লিখতে হবে। কীরকম লিখতে হবে মেঘাচ্ছন্নতা পয়েন্ট করার পর? এটা হলো সামগ্রিক ম্যাপ সম্বন্ধে দুটো লাইন লিখতে হবে। কীরকম, যেহেতু এটা গ্রীষ্মকালের ম্যাপ বা যে ম্যাপটি আমাকে দেওয়া হয়েছে এটা গ্রীষ্মকালের ম্যাপ, আমি যা বলছি সেটাই লিখে রাখবে কিন্তু। যে আমাকে যে গ্রীষ্মকালের ম্যাপটি দেওয়া হয়েছে সেই গ্রীষ্মকালের ম্যাপের কি স্থলভাগে একটি লো প্রেশার জোন সৃষ্টি হয়েছে, এবং সমুদ্রে জলভাগে কি একটি হাই প্রেশার জোন মানে এইচ মানে হাই প্রেশার জোন সৃষ্টি হয়েছে। আচ্ছা, এবং এটি যেহেতু গ্রীষ্মকালের ম্যাপ, তা আমরা গ্রীষ্মকালের বৈশিষ্ট্য অনুযায়ী জানি যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা সমুদ্রতল থেকে বায়ু কি হবে আমাদের স্থলভাগের দিকে প্রবেশ করবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু একটি কি হবে, একটি শাখা দক্ষিণ পশ্চিম দিক থেকে অর্থাৎ পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটাবে এবং এখানে কালো মেঘের অবস্থা সৃষ্টি করবে, এবং ভারতের মধ্যভাগে, এই যে দেখো মধ্য ভারতে পুরো কালো মেঘের সৃষ্টি করবে। এটুকু লিখলে। আচ্ছা, এর পরে তুমি কি করবে, তাহলে দেখো এখানে দুটো লাইন জাস্ট, এই দুটো লাইন জাস্ট লিখে দিবে, হয়ে গেল। আচ্ছা, এইবার তোমার মেন কাজ যে এই মেঘাচ্ছন্নতার থেকে 3টি পয়েন্ট বিশদে ব্যাখ্যা করা। কেমন,
আচ্ছা, 3টি পয়েন্ট কি কি ব্যাখ্যা করবে দেখো, বই থেকে দেখার কোনো দরকারই নেই, তুমি জাস্ট ম্যাপটা দেখবে আর লিখবে, একদম ইজি হবে জিনিসটাকে। নাও তো মেঘাচ্ছন্নতা সবার ফার্স্ট যেটা পয়েন্ট করবে কি, অতি মেঘাচ্ছন্নতা, বা তুমি লিখতে পারো পুরোপুরি মেঘ দ্বারা আবৃত স্থান। আচ্ছা, অতি মেঘাচ্ছন্নতা লিখে নিলে। আচ্ছা, এই অতি মেঘাচ্ছন্নতা করাবার তোমার কাজ কি, এই অতি মেঘাচ্ছন্নতাকে ব্যাখ্যা করা। আচ্ছা, এরপরে আরেকটি লিখে নিলে, প্রায় সম্পূর্ণ মেঘাচ্ছন্নতা, এই পয়েন্টটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। 3টি পয়েন্ট কিন্তু ব্যাখ্যা করতে হবে। আরেকটি হলো পরিষ্কার আকাশ, এই 3টা পয়েন্ট কিন্তু তোমাকে অবশ্যই ব্যাখ্যা করতে হবে। তো দেখো, এই 3টা পয়েন্ট ব্যাখ্যা করার জন্য তোমাকে কি করতে হবে, ম্যাপের সিম্বলগুলোকে জানতে হবে। কারণ তুমি যদি ম্যাপের সিম্বল না জানো, তুমি কিন্তু এগুলো ব্যাখ্যা করতে পারবে না। কেমন? এর আগের ভিডিওতে আমি সিম্বলগুলো খুব ইজিলি আমি বুঝিয়ে দিয়েছিলাম, তবে একটু আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালো মতো দেখে নাও। দেখো, ভারতের মানচিত্রে যে মেঘাচ্ছন্নতার সিম্বলগুলো রয়েছে, এটা মানে কি, যদি এরকম গোল থাকে, মিডলে যদি পুরো ফাঁকা থাকে, তাহলে ওটা মেঘ শূন্য আকাশ, মানে ওই আকাশে কোনো মেঘ নেই। এবার এখানে গোল আছে, মিডলে একটা 1 লেখা আছে, তার মানে কি 8/1 এখানে মেঘ আছে। এটা দেখো, 4 ভাগ যদি গোলটাকে ধরা হয়, তার 1 ভাগ শুধু মেঘ আছে, তাহলে 4/1 লিখে নিলাম। এটা দেখো, গোল করে 4/1 মতো আছে, কিন্তু একটা লম্বা দাগ আছে, তার মানে এটা 8/3 মেঘ রয়েছে। এরপর দেখো, এটাকে যদি 2 ভাগ ধরা হয়, এক অংশ পুরো মেঘ দ্বারা আবৃত, তাহলে 2/1 অংশ মেঘ দ্বারা আবৃত রয়েছে। তারপর দেখো, এটা কি এরকম সেম হাফ অংশ গোল এবং কালো রয়েছে এবং একটা দাগ রয়েছে, তার মানে কি এটা 8/5 মেঘ দ্বারা আবৃত রয়েছে। এটা দেখো, 4/3 কালো, তাহলে 4/3 মেঘ রয়েছে। এরপর দেখো, এটা দুই পাশে কালো, কিন্তু মিডলে একটা সাদা দাগ রয়েছে, তার মানে এটা হলো 8/7 মেঘ দ্বারা আবৃত। আর এটা পুরো কালো, তার মানে এটি পুরো সম্পূর্ণ কালো মেঘ দ্বারা আবৃত। তোমাকে কিন্তু মেঘাচ্ছন্নতা ব্যাখ্যা করতে হলে সিম্বলগুলো অবশ্যই আগে ভালো মতো একবার জানতে হবে। কেমন? আচ্ছা, তাহলে এইবার তোমাকে আমি বললাম যে এই পয়েন্টগুলো আলোচনা করতে হবে। তো এই পয়েন্টগুলো আলোচনা করার আগে তুমি একটা এরকম টেবিল বানাবে। তাহলে দেখো, প্রথমে পরিচিতি লিখে নিলাম, মেঘাচ্ছন্নতা লিখে নিলাম, তারপরে আমি কি করব, একটা এরকম টেবিল বানাবো। আমার লক্ষ্য কিন্তু এই 3টা পয়েন্ট ব্যাখ্যা করা, তো এর জন্য কি করবো, একটা টেবিল এরকম বানাবো। কেমন? এই টেবিল বানিয়ে আমি কি করব, 3টা পয়েন্ট করবো, আমি অলরেডি করে নিয়েছি, তোমরা একটু করে নাও আমার সাথে সাথে। প্রথমে একটা পয়েন্ট বানাবে কি, মেঘের পরিমাণ, মানে যেই মেঘগুলো রয়েছে 8/4, 2/4, এগুলো আগে লিখে নিবে পরিষ্কারভাবে। সংকেত লিখে নিলে, এই সংকেতগুলো দ্বারা কি বোঝাচ্ছে, কত ভাগ কত অংশ মেঘ রয়েছে। তারপরে একটা ঘর করবে পরিসংখ্যা, তারপরে একটি ঘর করবে শতকরা, এটা কিন্তু শতকরা লিখা, হ্যাঁ। আচ্ছা, এইবার এইগুলো তুমি তো লিখে নিলে এই দুটো জিনিস, এইবার এটাকে তুমি কি করে পরিসংখ্যার জায়গায় বোঝাবে, দেখো এটা আমি একবার বলে দিচ্ছি। দেখো, দুটোকে আমি পাশাপাশি নিলাম, কেমন? আচ্ছা, ম্যাপটাকে এটা পাশাপাশি নিলাম। তো দেখো, তোমাকে যে ম্যাপটি দিয়েছে, এই ম্যাপটির মধ্যে তুমি তো জানো যে কোন সিম্বল কোনটা। এই গোল সিম্বলগুলো হলো মেঘাচ্ছন্নতা অবস্থা দেখায়। আচ্ছা দেখো, এইবার এখানে যে গোল পুরো কালো রয়েছে, এটা মানে আমি কি জানি, এটা মানে আমি জানি না যে পুরো সম্পূর্ণ আকাশ মেঘ দ্বারা আবৃত, তার মানে এই কালোগুলো হলো মেঘ দ্বারা আবৃত। কেমন? আচ্ছা, এইবার তুমি যেটা করবে, এই কালো কতগুলো আছে এই ম্যাপে, পুরো গোল করা কালো এই ভারতের ম্যাপে কতগুলো অংশ রয়েছে, মোটামুটি একটা কাউন্ট করো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, পুরো কালোটা কিন্তু 16, 17, 18 এরকম করে আমি কাউন্ট করে নিয়েছি অলরেডি। তো দেখো, এই কাউন্ট করে আমি কিন্তু এই যে দেখো, পরিসংখ্যার টেবিলে এখানে আমি পুরো কালো, এখানে 47টা আছে, মানে পুরো ভারতের ম্যাপে এখানে 47টা পুরো কালো মেঘাচ্ছন্ন দ্বারা আবৃত রয়েছে। লিখে নিয়েছি সম্পূর্ণ মেঘ দ্বারা আবৃত সংখ্যা কটা, তাহলে 47টি সিম্বল আছে এখানে। এরপরে দেখো, 8/7 এই যে মিডলে সাদা, দুই পাশে কালো, এগুলো কয়টা আছে, এগুলো আছে এরকম করে কাউন্ট করো। এই যে দেখো, এখানে 1টি, 2টি, 3টি, 4টি, 5, 6, 7, 8, 9 এইভাবে কাউন্ট করে আমি এখানে লিখে নিয়েছি কয়টা আছে এখানে টোটাল ম্যাপে, 20টি। কোথায় লিখবে, এটা কিন্তু পরিসংখ্যার ঘরে সংখ্যাগুলো লিখবে। তো এরকম করে তুমি সবগুলো সংখ্যা এখানে লিখে নাও। দেখো, এক্স্যাক্টলি যে ওইটাই হতে হবে তা না, কেমন? এক্স্যাক্টলি যে ওটাই হতে হবে, মনে করো এটা আছে তোমার ম্যাপে, এখানে ম্যাপে আছে 50টি, এবার আমি লিখেছি 60, কোনো ব্যাপার না। এবার এটি রয়েছে এখানে ম্যাপে মনে করো 15টি, তুমি লিখেছো হলে 17টি, কোনো ব্যাপার না। কিন্তু খুব বেশি আর কম যেন না হয়, তুমি একটা সাধারণভাবে খালি চোখে দেখে গুনে যেই কটা তুমি পাবে ওই কটা সংখ্যা এখানে পরিসংখ্যার জায়গায় সুন্দর করে লিখে ফেলবে। তো আমি দেখা লিখে ফেললাম, আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, এটা লেখার পরে আমার কাজ কি, এটা লেখার পরে কাজ হলো আমার এই যে পরিসংখ্যাগুলো আমি লিখেছি এগুলোকে যোগ করা, যোগ করে টোটাল কতগুলো সংখ্যা রয়েছে, 92টি, 92।
কেমন? এবার এটাকে কি করতে হবে, আমাকে শতকরা হারে প্রকাশ করতে হবে। শতকরা হারে প্রকাশ করতে গেলে তুমি কি করবে, এগুলোকে কি করবে, শতকরা হারে প্রকাশ করবে। তো কি করে শতকরা করবে, ওয়ান, যে ওয়ান ভাগ, দেখো ভাগ চিহ্ন দিলাম, দেওয়ার পর তোমার টোটাল যতগুলো বেরিয়েছে 92 ইজিক্যাল টু ইন্টু 100 দিয়ে গুণ করবে। কত আছে, 1% আছে। তাহলে দেখো আমি এখানে লিখে নিলাম 1%। এটি জিরো, জিরোই হবে, এটাও 1 হবে। আচ্ছা, এরপরে এটি 2 রয়েছে, এটা 2টাও আমি লিখে নিচ্ছি। কত হলো, এই যে 2 ভাগ 92 ইজিক্যাল টু ইন্টু 100, কত হলো 2.17, মানে 2%। তো এরকম করে তোমরা কি করবে, শতাংশগুলো লিখে নিবে ভাগ করে। কেমন, আরেকটা করে দেখাচ্ছি, দেখো 3, এই দেখো এখানে ভালো মতো দেখে নাও, 3 ডিভাইডেড বাই 92 ইজিক্যাল টু ইন্টু 100 দিয়ে গুণ করবে। কত হলো 3.26 বা 3.3, বা আমি এখানে নিলাম 3%। কেমন, দেখো আমি এই শতাংশগুলো কিন্তু বা শতকরা হারগুলো কিন্তু আমি লিখে নিয়েছি। কেমন, তো যেই ফর্মুলাতে আমি করলাম সেই সেম ফর্মুলাতে করবে, দেখবে এদের শতাংশ কত, 100% হতেই হবে। এবার যদি তোমার যোগ করার পর দেখছো যে 100% হচ্ছে না, তাহলে তুমি এক কাজ হবে, কোনোটাতে একটু কম বেশি করে দিয়ে এটাকে 100% মিল করে দিলে, বা 100% কিন্তু হবেই। হয়ে গেল, তাহলে তোমার এই টেবিলের কাজ কিন্তু শেষ। দেখো মেঘাচ্ছন্নতা ব্যাখ্যা করতে হলে কিন্তু টেবিলটা বানাতে হবে। হয়ে গেল। আচ্ছা, এইবার তোমার কাজ কি, এইবার তোমাকে এই টেবিলটা দিয়ে একটা হিস্টোগ্রাম অঙ্কন করতে হবে। আমার লক্ষ্য কিন্তু এই 3টা পয়েন্ট ব্যাখ্যা করা। এখনো কিন্তু আমি ব্যাখ্যা শুরু করিনি, তাহলে এই টেবিলটা করে নিলাম। এবার আমাকে কি করতে হবে, হিস্টোগ্রাম অঙ্কন করতে হবে। দেখো হিস্টোগ্রাম অঙ্কন করতে হলে কি করবে, তুমি এবার সাদা খাতাতে স্কেল পেন্সিল নিয়ে নাও। দেখো স্কেল পেন্সিল আমি নিয়ে নিলাম। সবার ফার্স্ট কি করবে, একটা এখানে হরাইজন্টাল স্কেল অঙ্কন করলাম, যে কোনো মাপের। কেমন, আচ্ছা, তো এখানে কতগুলো ডিভিশন আছে, এই যে মেঘের ভাগ কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9 সেন্টিমিটার 10 সেন্টিমিটার মোটামুটি নিলাম। দেখে নাও, 10 সেন্টিমিটার একটা দাগ নিয়ে নিলাম। কেমন, আচ্ছা, প্রত্যেকটা ঘরে 1 সেন্টিমিটার করে আমি এখানে ডিভিশন করে দিলাম, 3 4 5 6 7 8 9 10, হয়ে গেল। আচ্ছা, এবার একটা ভার্টিক্যাল স্কেল নিবে, ভার্টিক্যাল মানে উলম্ব স্কেল। আচ্ছা, উলম্ব স্কেলটা কিসের মাপ অনুযায়ী নেবে, সংখ্যাগুলো দেখবে, পরিসংখ্যাগুলো। কেমন, এই পরিসংখ্যার মধ্যে হাইয়েস্ট পরিসংখ্যা কত আছে, 47। তাহলে এই 47 আর লোয়েস্ট আছে কত, 1। তাহলে এইবার তুমি এই 1 সেন্টিমিটার 10 ঘর আছে না, তাহলে আমি এই 10 ঘরের মধ্যে ছোট 0.1কে যদি, এই ছোট একটা ঘর 0.1 সেন্টিমিটারকে যদি এই এক পরিসংখ্যার সমান নিই, তাহলে 47 ইজিক্যাল টু কত সেন্টিমিটার হবে, 4.7 সেন্টিমিটার। তাহলে মোটামুটি আমি 5 সেন্টিমিটার একটা উলম্ব স্কেল দাগ দিয়ে নিলাম। খুব ভালো মতো দেখো, 5 সেন্টিমিটার নিয়ে নিলাম। তাহলে কেন 5 সেন্টিমিটার নিলাম, বুঝতে পারলে? আরেকবার বলছি, আমি জানি অনেকেরই সমস্যা হবে। তুমি কি করে, পরিসংখ্যার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট পরিসংখ্যা কত, 47, এটাকে দেখবে, লোয়েস্ট দেখবে 1, হ্যাঁ, বা লোয়েস্ট সংখ্যাটাকে দেখবে। এইবার এই লোয়েস্ট আর হাইয়েস্ট অনুযায়ী তুমি একটা স্কেল নিবে, উলম্ব স্কেল। কীরকম, এই যে আমি ধরে নিলাম যে প্রত্যেকটা 0.1 ইজিক্যাল টু 0.1 মানে হলো 0.1 সেন্টিমিটার, মানে এই যে এটা 0.1 সেন্টিমিটার মানে কি, এই যে 0.1 মানে হলো এই 1 সেন্টিমিটার মানে ছোট্ট একটা ঘর। এই 0.1 ইজিক্যাল টু কত, এক পরিসংখ্যা, উলম্ব স্কেল। তাহলে আমি যদি এই 0.1 এখানে একটা ঘর নিই, 0.1 খুব ভালো মতো, এখানে একটা ছোট্ট ঘর নিই, তার মানে হলো এই এক পরিসংখ্যাটাকে আমি এখানে দেখালাম, এই এক পরিসংখ্যাটাকে আমি এই ছবিতে দেখালাম। কেমন, আচ্ছা, তাহলে এই অনুযায়ী 47 যদি হয়, তার মানে কি, প্রত্যেকটা 1 সেন্টিমিটার 10টা করে আছে, তার মানে 4.7 সেন্টিমিটার হচ্ছে। তাই আমি 5 সেন্টিমিটার একটা উলম্ব স্কেল নিয়ে নিলাম। আশা করি বুঝতে পারলে। বারবার ভিডিওগুলোকে দেখবে, না হলে কিন্তু তোমাদের সমস্যা হবে অনেকের, আমি বুঝতে পারছি। তো এটা কিন্তু খুব ইজি, নিয়ে নিলাম। আচ্ছা, পরিসংখ্যাগুলোকে আমি উলম্ব স্কেলে দেখাবো বলে এই স্কেলটা নিলাম। আচ্ছা, তো এইবার দেখো, এই যে মেঘাচ্ছন্নত অবস্থাগুলো যে ছিল, এই মেঘাচ্ছন্নত অবস্থা 8টা কন্ডিশন তুমি এখানে দেখিয়ে দাও। মনে করো এখানে কি ছিল, পুরো সাদা, প্রথমে ছিল পুরো সাদা, তারপরে হলো 8/1 এরকম কালো দাগ ছিল, তারপরে 1 সেন্টিমিটারের বাদে বাদে, হ্যাঁ, তারপরে হলো 4/1 এরকম ছিল। কেমন, তারপরে ছিল হচ্ছে এরকম, পরের ঘরটাতে ছিল কি, 8/3 আমি নিয়েছি, এটাকে দেখিয়ে নিলাম। তারপরে ছিল হচ্ছে 2/1, এই ঘরটাতে 2/1 দেখিয়ে নিলাম। তারপর হলো 8/5 কীভাবে দেখায়, এইভাবে নিয়ে অর্ধেকটা পুরো কালো আর তার সাথে একটা দাগ। তারপরটা কি, 4/3,
তো 4/3 কতটা ছিল, এখান থেকে এরকম পুরোটা কালো। তারপরে হলো 8/7 দেখিয়েছে কি মিডলে একটু সাদা, তারপরে দুই সাইডে কালো। হুম। তারপরে হলো পুরো কালো করে দাও, মানে পুরো মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে, পুরো কালো মেঘে ঢাকা আকাশ। হ্যাঁ, আচ্ছা। তো এই সাদা অংশ কয়টা ছিল আমার এই পরিসংখ্যাতে? একটি। তাহলে আমি উলম্ব স্কেল কত নিব? 1। তাহলে এবার 1 কি করবে, এই যে এখানে দেখো বা সাইডে এখানে 0.1 নিলাম, আর এই দিকেও এখানেও আমি 0.1 নিয়ে নিলাম। তারপরের ঘরটা কত? 4/3 মেঘ রয়েছে, 4/3, সরি 8/1 রয়েছে। 8/1 কতগুলো রয়েছে? শূন্য, কোনো কিছু নিব না এখানে আমি। কেমন? আচ্ছা, তাহলে এইবার মেঘ শূন্য আকাশকে এই যে 0.1 যে নিলাম, এই 0.1 দুটোকে যোগ করে দিই, হলো? আচ্ছা, তারপরে কি 4/1 কটা ছিল? একটি, এখানেও 0.1 নিতে হবে। 4/1 সিম্বল এটা, এখানেও দেখো এই বা সাইডেও 0.1 নিব, এখানেও 0.1 নিব। এবার দাগটা টেনে দিলাম এবং এই দুটোকে যোগ করে দিলাম। কেমন? এরপরে কি 4/1 পরে কি ছিল? 8/3 কটা ছিল? দুটি, দুটি ছিল। তাহলে এখানে উল্লম্ব দিকে 0.2 নিব। 0.2 মানে 2, 2 পরিসংখ্যা। তো এখানে টি নিলাম, এখানেও 0.2 নিয়ে নিলাম। এবার এই দুটোকে এরকম লম্বা নিচের দিকে দাগ দিয়ে দেবে এবং এই পয়েন্ট দুটোকে যোগ করে দেবে, হয়ে গেল। কেমন? এরপরে কি হয়েছে যে 2/1 মেঘ কটি রয়েছে দেখে নাও। 2/1 মেঘ রয়েছে 3টি। তাহলে এবার 3.3 উপর দিকে নাও, 0.3 নিয়ে নিলাম এবং এখানেও 0.3 উলম্ব দিকে নিয়ে নিলাম। কেমন? এবার এই দুটোকেও যোগ করে নাও। খুব ইজি জিনিস, অত কঠিনভাবে নিবে না। দেখো যেইভাবে আমি করছি ঠিক এইভাবে করে আসবে। তারপরে দেখো 2/1 হয়ে গেল 3টি। 2/1, 8/5 মেঘ করে ছিল 8টি, তার মানে 0.8। এই যে এখানে 8টি, তার মানে 0.8। যেমন এখানে 0.8, আর এখানে একবারে দাগ দিয়ে দিবে, এখানেও 0.8 নিয়ে নিলাম। নিয়ে এবার এই দুটোকেও যোগ করে দাও, মাথা দুটোকে, হয়ে গেল। এরপরে এটা কিসের সিম্বল ছিল? এটা ছিল হলো 4/3 মেঘ দ্বারা আবৃত। 4/3 কত ছিল? 10, 10, তার মানে 1.1 সেন্টিমিটার, তার মানে টোটাল 1 সেন্টিমিটার এখানে হবে। তাহলে এই যে এখানে 1 সেন্টিমিটার মাপ নিয়ে এখানে দাগ দিয়ে নিলাম, এখানেও কি হলো? দাগ দিয়ে নিলাম। কেমন? নিয়ে এই দুটোর মাথা যোগ করে দিলাম। কেমন? এরপরে কত রয়েছে? এরপরে রয়েছে হলো 8/7, কয়টি রয়েছে? 20, তার মানে 2 সেন্টিমিটার। 20টি ছোট ছোট দাগ মানে হলো কি 2 সেন্টিমিটার। তাহলে 2 সেন্টিমিটার এখানে নিয়ে নিলাম এবং এখানেও কি করলাম? 2 সেন্টিমিটার নিয়ে নিলাম। এবার এই মাথা দুটোকে যোগ করে দিলাম। কেমন? এরপর লাস্টে কি রয়েছে? পুরো মেঘ দ্বারা আবৃত আকাশ, সম্পূর্ণ মেঘ দ্বারা আবৃত আকাশ কত রয়েছে? 47। তার মানে কি 10 দিয়ে ভাগ করলে কত হবে? 4.7 সেন্টিমিটার। তার মানে এখানে আমি নিয়ে নিলাম হলো 4.7 সেন্টিমিটার। 4-এর পর ছোট ছোট 7টি দাগ। কেউ এইভাবে করে দেখাবে না তোমাদের প্র্যাকটিক্যাল, কিন্তু আমি সবগুলো তোমাদের করে দেখাবো। ক্লাস 12 এরকম ভিডিওগুলো নিয়ে আসবো আমি। ক্লাস 11 তো সব কিছু করে দিয়েছি। তোমরা এইভাবে দেখে বা পরীক্ষা দাও, খুব ভালো পরীক্ষা হবে। দেখো হয়ে গেল আমার কাজ, তাই না? এবার তার মানে কি এই যে পুরো মেঘ দ্বারা আবৃত আকাশ কতটা উঁচুতে চলে গেছে এটা দেখানোর জন্য আমি এটা করলাম। কেমন? তার মানে এখানে তুমি হরাইজন্টাল স্কেলের মানগুলো লিখে দিতে পারো। 1 পরিসংখ্যা, 2, 3, 4, 5 পরিসংখ্যা। তাহলে তুমি এখানে লিখতে পারো এগুলোকে কি দেখিয়েছো? এগুলোকে দেখিয়েছো উলম্ব স্কেলকে পরিসংখ্যা, আর এই অনুভূমিক স্কেল অনুভূমিকগুলোতে কি দেখিয়েছো? মেঘের অবস্থা। হলো? আচ্ছা, এইবার কিন্তু তোমার ছবির পাঠ শেষ। কেমন? আচ্ছা, এখানে তুমি লিখতে দেখিয়ে দিতে পারো আয়ত লেখো, এটাকে আয়ত লেখো বলে। যা করছি সেইভাবে পরীক্ষায় দিয়ে আসবে। তোমার ছবির কাজ কিন্তু শেষ। এইবার আমার কাজ কি বাকি থাকলো? এই তিনটাকে ব্যাখ্যা করা। এই ছবি না দিলে কিন্তু তুমি এই তিনটা ব্যাখ্যা যদি করে আসো শুধু, তাহলে কিন্তু নাম্বার পুরো পাবে না। তো তোমাকে কিন্তু এই ছবি মানে অঙ্কন করতেই হবে। মেঘাচ্ছন্ন বললে এই ছবিটা অঙ্কন করতেই হবে। তো এবার অতি মেঘাচ্ছন্নতা আমি যা মুখে বলবো তুমি তাই লিখে আসবে। অতি মেঘাচ্ছন্নতা কি, তোমাকে কিন্তু এই যে চার্টটা আছে এই চার্ট দেখে লেখার দরকার যদিও আছে, তো খুব কম লাইন এখানে চার্ট থেকে দেখে লিখবে। বাকি পুরো লাইন কিন্তু তোমাকে মানচিত্র দেখেই লিখতে হবে।
তো দেখো আমি সবার ফার্স্ট কি করব, অতি মেঘাচ্ছন্নতা যে পয়েন্টগুলো আছে মানে পুরো কালো, এগুলোকে নিয়ে আগে ব্যাখ্যা করব। কেমন, এই প্রথম পয়েন্টটা করেছি না, অতি মেঘাচ্ছন্নতা। আচ্ছা আচ্ছা, এবার আমি এটা প্রথমে কি লিখবো, যে অতি, আমাকে যে ম্যাপটি দেওয়া হয়েছে এই ম্যাপটির কত শতাংশ, মোটামুটি 51%। দেখো অতি মেঘাচ্ছন্নতা কত শতাংশ, এই জন্য কিন্তু আমি গ্রাফটি করেছি 51%। তাহলে এইভাবে লিখবে, আমাকে যে ম্যাপটি দেওয়া হয়েছে তার পুরো 51%ই জুড়ে রয়েছে অতি মেঘাচ্ছন্নতা আকাশ। কেমন, আচ্ছা, এই অতি মেঘাচ্ছন্নতা আকাশ থাকার কারণ হলো যে এই জুলাই মাসে যেহেতু সমুদ্রে উচ্চচাপ বিরাজ করে আর স্থলভাগে যেহেতু নিম্নচাপ বিরাজ করে, সেই কারণে উচ্চচাপ থেকে বায়ু প্রচুর বেগে স্থলভাগে প্রবেশ করে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ু যখন প্রবেশ করে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে খুব কালো মেঘের সৃষ্টি করবে ঘনীভূত হয়ে। এই কারণে এই মেঘাচ্ছন্ন, পুরো মেঘাচ্ছন্ন আকাশ বেশিরভাগটাই দক্ষিণ পশ্চিম ভারতের পশ্চিমঘাট পর্বতের কোন ঢালে রয়েছে, প্রতিবার ঢালে পুরো কালো রঙের মেঘ হয়ে রয়েছে। এবং এই মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে ভারতের বেশিরভাগ অংশে অতি মেঘাচ্ছন্ন আকাশে পরিণত হয়েছে, পুরো আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। এবং এছাড়াও আমাদের ভারতের পশ্চিমবঙ্গ, এই যে দেখো পশ্চিমবঙ্গে এই অংশগুলো, পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চলে যেখানে দার্জিলিং পাহাড়টা রয়েছে, এবং উত্তর ভারতে পাহাড়ি অঞ্চলগুলোতে প্রচুর ধাক্কা খেয়ে এখানে অতি মেঘাচ্ছন্ন আকাশ বা পুরো কালো মেঘের সৃষ্টি করেছে। মুম্বাইয়ের দক্ষিণ অংশে, এখানে মুম্বাই রয়েছে, মুম্বাইয়ের দক্ষিণ অংশে এই কালো মেঘের সৃষ্টি হয়েছে। এবং মধ্য ভারতের বেশিরভাগ অংশেও, এবং কি হয়েছে, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, এই সমস্ত রাজ্যগুলোতে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে বলা যেতে পারে। তাহলে অতি মেঘাচ্ছন্নতা তুমি বলতে পারো এগুলো থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি, হয়ে গেল, শেষ। তাহলে তোমার কিন্তু অতি মেঘাচ্ছন্নতা পয়েন্টটি শেষ। এরপরে প্রায় সম্পূর্ণ মেঘাচ্ছন্নতা কোনটা প্রকাশ করবে, দেখো প্রায় সম্পূর্ণ মেঘাচ্ছন্নতা মানে হলো 8/7 এটা কত শতাংশ রয়েছে, 22 তাহলে এবার লিখবে, আমাকে যে ম্যাপটি বা মানচিত্রটি দেওয়া হয়েছে সেই আবহাওয়া মানচিত্রে প্রায় সম্পূর্ণ মেঘাচ্ছন্ন রয়েছে 22% আকাশ জুড়ে, তাই না? পুরো মেঘের 22% আকাশ জুড়ে এই সম্পূর্ণ মেঘাচ্ছন্ন, প্রায় সম্পূর্ণ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। যার মধ্যে বেশিরভাগ অংশগুলো কোথায় রয়েছে, এই অনুবাদ ঢালে রয়েছে, পশ্চিমঘাট পর্বতে অনুবাদ ঢালে, এবং দক্ষিণ ভারতে রয়েছে। দেখো দক্ষিণ ভারতে এই সমস্ত অঞ্চলগুলোতে যেটা হয়েছে, এখানে এখানে এখানে, এবং মুম্বাইয়ের বেশিরভাগ অংশে এই অতি মেঘাচ্ছন্ন, প্রায় সম্পূর্ণ মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, এই মুম্বাই এখানে রয়েছে। এবং পশ্চিমবঙ্গেও কিছু অংশে এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে ধরা যেতে পারে, কারণ আকাশে 8/7 অংশে মেঘ দ্বারা আবৃত রয়েছে। এবং মধ্য ভারতের কিছু অংশে এরকম অবস্থা রয়েছে। কিন্তু সব থেকে বেশি এই প্রায় সম্পূর্ণ মেঘাচ্ছন্ন আকাশের পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারবো পূর্বঘাট পর্বতে। দেখো এই পূর্বঘাট পর্বতে এর সংখ্যাটা বেশি। জাস্ট এইটুকু লিখে দিবে, হয়ে গেল, শেষ। এরপরে তুমি কি করবে, পরিষ্কার আকাশ। কেমন, আচ্ছা পরিষ্কার আকাশ কোথায় আছে, দেখো পরিষ্কার আকাশ আমরা পুরো ভারতবর্ষের খুব কম অংশেই দেখতে পাচ্ছি, কারণ যেহেতু জুলাই মাসে বৃষ্টিপাতে মৌসুমী বায়ুর আগমন ঘটে, এই কারণে পুরো আকাশ ভারত জুড়েই প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে এবং আকাশ মেঘে ঢাকা রয়েছে। কিন্তু লো প্রেশার জোন বা নিম্নচাপ কেন্দ্র যেখানে সৃষ্টি হয়েছে তার কিছুটা কাছে, মনে করো রাজস্থানের কিছুটা অংশে পরিষ্কার আকাশ আমরা দেখতে পাচ্ছি, সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। কিন্তু বাকি কোথাও এরকম আকাশের পরিমাণ দেখতে পাচ্ছি না। শেষ, এইটুকু লিখে দিবে, পুরো যত নম্বর আছে ঠিক তত নম্বরই তোমরা এই মেঘাচ্ছন্নতাতে পেয়ে যাবে। তো আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। আর যদি কোথাও না বোঝো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে দেখো এখানে আমি আর দুটো লাইন অ্যাড করে দিই, বাই চান্স যদি তোমাদের মেঘাচ্ছন্নতার সাথে বৃষ্টিপাতেরও ব্যাখ্যা দিতে বলে, এই যে যেখানে যেখানে অতি মেঘাচ্ছন্ন রয়েছে তার পাশে দেখো 9, 2, 3, 7, 9, 7, 9, এই যে 7, 9, 3 এগুলো রয়েছে না, এগুলো হলো বৃষ্টিপাতের পরিমাণ সেন্টিমিটারে। তার মানে এই যে 2, 7, 9 সংখ্যা যেখানে বেশি থাকবে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হচ্ছে, এখানে 10 মানে অতি বৃষ্টিপাত পরিমাণ হচ্ছে। কিন্তু এখানে দেখো আবার 11, এখানে আরও বেশি বৃষ্টিপাত হচ্ছে। তার মানে এই 11, 2, 1 এই সংখ্যাগুলো যেখানে বেশি সেখানে বৃষ্টিপাত পরিমাণ প্রচুর হচ্ছে বা বৃষ্টিপাত হচ্ছে। তো এটাই হলো বৃষ্টিপাতের ব্যাখ্যা। আর কোনো বৃষ্টিপাতের জন্য কোনো আর ছবি আঁকানোর দরকার নেই। তো দেখো মেঘাচ্ছন্ন বৃষ্টিপাত কী করে পরীক্ষায় আসলে ব্যাখ্যা করবে আমি কিন্তু ভালো মতো বুঝিয়ে দিলাম। এরপরে যদি তোমাদের কোথাও সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, না হলে কিন্তু সব ভিডিও তোমরা পাবে না। আর আরেকটি বাকি থাকলো, যেটি হলো যে বায়ুপ্রবাহ এবং বায়ুপ্রবাহের সাথে উইন্ড রোজ ম্যাপ, এগুলো আমি পরের ভিডিওতে করে দেখাবো। তো তোমরা এইভাবে পাশে থাকো, আমাকে সাপোর্ট করো এবং কমেন্ট বক্সে তোমাদের রিকোয়ারমেন্টগুলো জানাবে, তাহলে আমি জানতে পারবো। ধন্যবাদ।